কোনো ভবন বা স্থাপনা নির্মাণে রড বা ইস্পাতের প্রয়োজন হয় প্রায় 18 থেকে 22%। এই উপকরণের ক্রমাগত দাম বৃদ্ধি আবাসন শিল্পের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে উন্নয়ন প্রকল্পের ব্যয়, ঠিকই হচ্ছে মধ্যবিত্তের একটি ফ্ল্যাটের স্বপ্ন। কোম্পানি দরের 500 টাকা 1000 টাকা একটু লাড়াচাড়া করলে বেচা বিক্রি বেড়ে যায়। গত কয়েকদিন যাবত ওটা আস্তে আস্তে বাড়তে প্রায় $425 থেকে $430 চলে আসছে। এটা কিন্তু শুরু হয়েছে যে গত মাসের যেই লোহিত সাগরের কনফ্লিক্ট থেকে, এখন এসে গ্যাসের সমস্যাটা একসাথে হলো, সবকিছু মিলিয়ে প্রোডাক্টের দাম প্রায় 2000 টাকা বেড়ে গেছে। রডেই যদি আপনার 40-50% কস্ট বেড়ে যায়, এটা আমাদের জন্য আসলে খুবই অসহনীয়। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বমুখী দরে আবাসন ও প্রকল্প বাড়ছে ব্যয়। এ মাসেই 4 বার বেড়েছে রডের দাম। সিমেন্ট, বালু, রং ও বৈদ্যুতিক তারেও বেড়েছে কয়েক গুণ। জাহাজ ভাড়া, কাঁচামালের দাম বৃদ্ধি ও গ্যাস সংকটকেই কারণ বলছেন ব্যবসায়ীরা। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন, সঙ্গে আছি আমি মশিউর অনিক। বয়স্ক রোগীরা যাদের হৃদরোগজনিত সমস্যা আছে বা শ্বাসকষ্টজনিত বা রক্তচাপে ভুগছেন দীর্ঘদিন ধরে, করোনাটা সাইড রোগ হিসেবে আসছে আর কি। মাস্ক পরাটার মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করবে, আর এই মাস্কের কারণে এই যে ধুলাজনিত বলেন সেইগুলো কিন্তু কমে যাবে। 4th ডোজ আমরা যেন এই ভ্যাকসিনটা নিই। বিশ্বব্যাপী ফের ছড়িয়ে পড়া দ্রুত সংক্রমণশীল করোনার উপধরন জেন 1 বাংলাদেশেও শনাক্ত। 6 জনের 5 জনই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত। মাস্ক পরাসহ তৃতীয় ও চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার অনুরোধ পরামর্শক কমিটির। এ নিয়েও জানাবো, তবে তার আগে নির্মাণ সামগ্রী ঊর্ধ্বমুখী বাজার প্রসঙ্গ। বছরের শুরুতেই 4 দফায় বেড়েছে রডের দাম। বিশ্ববাজারে জাহাজ ভাড়া ও কাঁচামালের দাম বৃদ্ধি আর দেশে জ্বালানি সংকটকে মূল্য বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছেন কারখানা মালিকরা। 3 বছরে দেশে রডের দাম 68% আর বৈদ্যুতিক তারের দাম বেড়েছে প্রায় 91%। এছাড়া সিমেন্ট, বালু, রং সহ সব নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে 25 থেকে 40%। ক্রমাগত দাম বৃদ্ধির প্রভাব আবাসন খাতে, বাড়ছে উন্নয়ন প্রকল্প ব্যয়। হাজেরা শিউলির প্রতিবেদনে বিস্তারিত। যে কোনো অবকাঠামো নির্মাণের শুরুতেই ভাবতে হয় গুণগত মানসম্পন্ন রড ব্যবহারের কথা। বছরের শুরুতে আবারও অস্থির নির্মাণ কাজের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ রডের বাজার। জানুয়ারি মাসে 4 দফায় প্রায় 2000 টাকা বেড়েছে সব ধরনের রডের দাম। মূলত করোনা মহামারীর পর 2021 সালের শুরু থেকেই বিশ্ব বাজারে রডের কাঁচামালের দাম বাড়তে থাকে। সাথে যোগ হয় ডলার সংকট, টাকার অবমূল্যায়ন ও বাড়তি জাহাজ ভাড়া। 2020 সালে দেশে 60 গ্রেডের রডের দাম ছিল 58,000 টাকা, আর 2021 সালে সর্বোচ্চ 21,000 টাকা বেড়ে 79,000 টাকায় ঠেকে রডের দাম। 2022 সালে সর্বোচ্চ 91,000 এবং 2023 সালের মার্চে রেকর্ড প্রায় লাখ টাকায় বিক্রি হয় রড। এরপর কয়েক হাজার টাকা কমে প্রতি টন রড 90 থেকে 91,000 টাকায় বিক্রি হলেও এখন আবারও বেড়ে বিক্রি হচ্ছে 94 থেকে 96,000 টাকায়। এমনি রডের রেট ডাউন থাকলে কেউ কিনতে চায় না। এই কোম্পানি দরের 500 টাকা 1000 টাকা একটু লাড়াচাড়া করলে কিছু বেচা বিক্রি বেড়ে যায়, আর খুচরা যারা এন্ড ইউজাররা বেশি করে কিনতে চায়। কারখানা মালিকরা বলছেন, বিশ্ববাজারে রড তৈরির কাঁচামাল, লোহার টুকরো বা স্ক্র্যাপের দাম বেড়েছে প্রতি টনে $20 থেকে $25। বেড়েছে রাসায়নিকের দামও। সাম্প্রতিক সময়ে ডলারের উচ্চ মূল্য আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে অনেক। আমাদের র মেটেরিয়ালস কিনে আনি, সেখানে প্রতিদিনের প্রাইস ভেরিয়েশন করে। স্ক্র্যাপ কিনতাম নিয়ার অ্যাবাউট $400 থেকে $410 আজকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, বাট এটা এখন গত কয়েকদিন যাবত ওটা আস্তে আস্তে বাড়তে প্রায় $425 থেকে $430 চলে আসছে। এছাড়া চট্টগ্রামে গ্যাস সংকট, হুতি বিদ্রোহীদের হামলার কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি ও কাঁচামাল আমদানিতে সময় বেশি লাগায় উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি রড নির্মাতাদের। সবকিছু মিলেই কিন্তু কস্ট এসে প্রোডাক্টের উপর পড়বে, এবং এটা কিন্তু শুরু হয়েছে যে গত মাসের যেই রেড সি কনফ্লিক্ট, ওই কনফ্লিক্ট থেকে, লোহিত সাগরের কনফ্লিক্ট থেকে প্রাইস বাড়ছে একটু করে, এখন এসে গ্যাসের সমস্যাটা একসাথে হলো, সবকিছু মিলিয়ে প্রোডাক্টের দাম প্রায় 2000 টাকা বেড়ে গেছে। যে কোনো ভবন বা স্থাপনা নির্মাণে ইট, বালু, সিমেন্টের সঙ্গে রড বা ইস্পাতের প্রয়োজন হয় প্রায় 18 থেকে 22%। ইস্পাত বা রড ছাড়া হয় না কোনো ভবন বা স্থাপনার গাঁথুনি। নির্মাণের অন্যতম প্রধান এই উপকরণের ক্রমাগত দাম বৃদ্ধি
আবাসন শিল্পের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে বাড়ছে আবাসন খাতে ও উন্নয়ন প্রকল্পের ব্যয়, আর ফিকে হচ্ছে মধ্যবিত্তের একটি ফ্ল্যাটের স্বপ্ন। একই সাথে গত ৩ বছরে বৈদ্যুতিক তারের দাম বেড়েছে ৯১%। ২০২০ সালে ১.৫ RM বৈদ্যুতিক তারের ইউনিট প্রতি দাম ছিল ১৫৪২ টাকা, সেটি এখন ১৪০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯৪৯ টাকায়। সিমেন্ট, বালু, রং সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে ২৫ থেকে ৪০% পর্যন্ত। এতে নির্দিষ্ট বাজেটে ফ্ল্যাটের কাজ শেষ করা আবাসন শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে সরকারের উন্নয়ন প্রকল্প ব্যয়ও। আমাদের যেহেতু ডিজাইনে অনেক ধরনের ইনোভেশন থাকে, আমাদের ২০ থেকে ২১% রড চলে যায় একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। সেই 21% যেটার টোটাল কস্টে 21% রড, সেই রডেই যদি আপনার 40-50% কস্ট বেড়ে যায়। একইভাবে সিমেন্টের দাম বেড়েছে, ইলেকট্রিক কেবলের দাম বেড়েছে, অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে, ইলেকট্রোমেকানিক্যাল আইটেমের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে এবং এটা আমাদের জন্য আসলে খুবই অসহনীয় এবং আমি বলবো যে এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের। দেশে রড, সিমেন্ট সহ বেশ কিছু নির্মাণ সামগ্রীর চাহিদার প্রায় শতভাগই উৎপাদন করছে দেশীয় প্রতিষ্ঠান। তবে কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় অস্থির হচ্ছে বাজার। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। বেশ কবছর ধরে বেহাল পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ধোলাইখাল, আর ১ বছর ধরে এটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ব্যবসায়িক নানা কারণে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম পুরান ঢাকায় এই সড়কটি এখন জনগণের ভোগান্তির মূল কারণ। ধুলায় বায়ু দূষণের পাশাপাশি স্বাস্থ্য অর্থনীতিতেও মারাত্মক প্রভাব পড়ছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার সবচেয়ে বেশি বায়ু দূষণ হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখুড়ি এবং নির্মাণ কাজের জন্য। এক গবেষণায় দেখা গেছে নির্মাণ কাজ এবং রাস্তা খোঁড়াখুড়ি বায়ু দূষণের জন্য ৩০% পর্যন্ত দায়ী। নানান দূষণে জর্জরিত এই শহরে গ্রীষ্ম এবং বর্ষাকালে বায়ুর গ্রহণযোগ্যতার মান কিছুটা ভালো থাকলেও শীত আসতে আসতেই সেই গ্রহণযোগ্যতার মান নামতে শুরু করে। এবারেও তার ব্যতিক্রম নয়। ধুলা থেকে বাঁচতে স্থানীয় যুবক এবং ব্যবসায়ীরা পানি ছিটাচ্ছেন রাস্তায়। পাশের বাসাবাড়ি থেকে পানি এনে তাদের এমন কর্মযজ্ঞ চলে দিনে ২-৩ বার। তবুও কি নিস্তার মেলে ধুলা থেকে? প্রশ্ন ছিল এই ব্যবসায়ী এবং যুবকদের কাছে। আমরা বিভিন্ন বাড়ি থেকে পানি আনি না, আমরা কিছু পানি ছিটিয়ে দিই। সমস্যা পথচারীদের সমস্যা, ডেলিভারির রুগীদের নিয়ে গেলে সমস্যা, রাস্তা উল্টায় যায়। এই পুরাতন ধোলাইখাল এটা বাণিজ্যিক এরিয়া, এখান থেকে অনেক টাকা গভর্নমেন্ট রেভিনিউ পায়। আমি মাননীয় মেয়রের কাছে আকুল আবেদন, যত দ্রুত সম্ভব এলাকার উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হোক। রাজধানীর ধোলাইখাল এলাকায় রাস্তার পাশেই এসব ব্যবসায়ীদের বাস। এই এলাকায় ধুলার পরিধি আসলে কতদূর বিস্তৃত তা দেখতে গিয়েছিলাম স্থানীয় কয়েকটি বাসায়। দিনের বেলাতেও এসব বাড়ির জানালা বন্ধ, তবুও যেখানেই হাত পড়ল তা ধুলায় মলিন হয়ে গেল। এমন ধুলা প্রতিদিন ৮ থেকে ১০ বার ঝাড়ু দিতে হয়, দরজা জানালা লাগা দিতে হয়, বাচ্চারা বারান্দা বেরোতে পারে না। ধুলার কারণে আমাদের অ্যালার্জি হয়ে গেছে, ঠিক মতো বারান্দায় যে বসতেও পারি না এত ধুলার কারণে। স্থানীয়রা জানালেন বেশ কয়েক বছর ধরে এই রাস্তাটি ভাঙা, ফলে ১২ মাস ধরে তারা ধুলার সমস্যায় ভুগছেন। কেউ কেউ জানালেন ধুলার কারণে তাদের সন্তানেরা ভুগছে শ্বাসযন্ত্রের নানা অসুখে। এটা কোনো রাস্তা এই যে বাচ্চা নিয়ে যাচ্ছে, কোনো নিরাপদ আছে? একটু ঝাঁকি খেলে বাচ্চা পড়ে যেতে পারে, আমি অসুস্থ, আমি একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। প্রত্যেকটা মানুষ এরকম প্রতিদিন কাজতে থাকে, এরকম অসুস্থ হয়ে যাবে সবাই। ধোলাইখাল এলাকার রাস্তাটি আগে থেকেই খারাপ থাকলেও গত ১ বছর ধরে রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ব্যবসায়িক নানা কারণে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম পুরান ঢাকার এই সড়কটি এখন জনগণের ভোগান্তির মূল কারণ। এদিকে ধুলায় বায়ু দূষণের কারণে নানা দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্য অর্থনীতিতেও এর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যখন দূষণজনিত কারণে মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার কর্মঘণ্টা ব্যাহত হয় একটি, দ্বিতীয়ত হচ্ছে তার ওষুধ কেনার জন্য অতিরিক্ত খরচ হয়, এবং তৃতীয়ত হচ্ছে তার সেবা শুশ্রূষার জন্য পরিবারের অন্যদের কর্মঘণ্টাও নষ্ট হয়। তার মানে একদিকে কর্মঘণ্টা এবং ওষুধ কেনা এবং সুস্থতা বা হাসপাতালের চিকিৎসা, এই দুই মিলেই কিন্তু অর্থনীতির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়।
এমন অবস্থায় কবে নাগাদ এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে 2022 সাল থেকে ধোলাইখাল রাস্তার প্রকল্প নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে কথা চলছে। আর একটি ধাপ পার হলেই শুরু হবে টেন্ডার আহ্বানের কাজ। যেহেতু রাস্তাটি আসলে একটু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ক্ষেত্রে উঠে গিয়েছে কিংবা এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু আমাদের যে দৈনন্দিন বা যে মেনটেন্যান্সের আওতায়, দ্যাট ইজ মেরামতের আওতায় আছে, সেই কাজগুলো আমাদের চলমান আছে। এই সিজনটি এটি হলো আমাদের জন্য সর্বোত্তম সিজন। এটিকে আমরা ব্যবহার করার চেষ্টা করব যাতে আমরা এই জুন তথা এই অর্থবছরের ভিতরেই আমরা এই কাজটি শেষ করে দিতে পারি। যদিও ধোলাইখাল সড়ক নিয়ে কাজ কাগজে কলমে বহুদূর এগিয়েছে জানালেও দৃশ্যমানভাবে কবে নাগাদ রাস্তার কাজ শুরু হবে সে বিষয়ে কিছুই স্পষ্ট করতে পারেনি ডিএসসিসি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ভুলে যেতে বসা মহামারী করোনা ফের চোখ রাঙাচ্ছে। দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। মাস ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় 3 গুণ, যেটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের উপধরন JN1। যদিও এর সংক্রমণে মৃত্যু ঝুঁকি কম, তবুও আবার যেন কোভিড হানা দিতে না পারে সেজন্য সবাইকে মাস্ক পরার ওপর জোর দিয়েছে কারিগরি পরামর্শ কমিটি। পাশাপাশি ভ্যাকসিনের 3য় ও 4র্থ ডোজ নেয়ারও পরামর্শ কমিটির। রকিবুল রাহাতের প্রতিবেদন। কোভিডে আক্রান্ত সেই পৃথিবীর স্থবিরতা আর নেই। উঠে গেছে ঘরবন্দি দিন, মাস্ক পরার বাধ্যবাধকতা কিংবা মহামারীকালীন সব বিধিনিষেধ। স্বাভাবিক জীবনযাপনে ফিরেছে মানুষ। সচল দেশ, অর্থনীতির চাকাও। তবে প্রতিবেশী সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ভেরিয়েন্ট JN.1 এর সংক্রমণ বাড়ছে। ভারতে 23 জানুয়ারি পর্যন্ত 1640 জন আক্রান্ত হয়েছে এই উপধরনে। যুক্তরাষ্ট্র জুড়ে সংক্রমণের 87%ই এই ভেরিয়েন্টের দাপট। এরই মধ্যে বাংলাদেশেও JN.1 উপধরনের সংক্রমণ ধরা পড়ার তথ্য জানিয়েছে IEDCR। 6 জনের মধ্যে 5 জনই JN.1 এ আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল বছরের ডিসেম্বরে করোনা শনাক্ত হয় 185 জনের। অথচ এবছরের প্রথম 25 দিনেই দেশে কোভিড শনাক্ত হয়েছে 548 জনের। রোগী পেশেন্টের সংখ্যা অনেক কম, আর যারা আসছে যারা একটু এজড পেশেন্ট, একটু বয়স্ক রোগীরা যাদের হৃদরোগজনিত সমস্যা আছে বা শ্বাসকষ্টজনিত বা অন্যান্য কিডনি জটিলতায় বা রক্তচাপে ভুগছেন দীর্ঘদিন ধরে, তারাই আসছেন। সাথে হচ্ছে করোনাটা তারা সাইড রোগ হিসেবে আসছে আর কি। দ্রুত সংক্রমণশীল এই ভাইরাস প্রতিরোধে আবারও দেশের মানুষকে সচেতন হবার তাগিদ দিয়েছেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। নতুন ধরনটিতে মৃত্যু ঝুঁকি তুলনামূলক কম থাকলেও সংক্রমণ ঝুঁকি এড়াতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কমিটির প্রধান। ভবিষ্যতে করোনা বেড়ে গেলে কোভিড পরীক্ষা, হাসপাতাল প্রস্তুত রাখা এবং বিদেশ থেকে আসা যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি নিতে সরকারকে পরামর্শ দিয়েছে কমিটি। এই মাস্ক পরাটার মাধ্যমে দুটি বেনিফিট আসবে। একটি হলো যে করোনা প্রতিরোধে কাজ করবে, আর এই মাস্কের কারণে এই যে ধুলাজনিত বলেন সেইগুলো কিন্তু কমে যাবে এবং এটা প্রমাণিত। আমাদের মাঝখানে প্রথম 1-2 বছরে যে কোভিডকালীন চাপ ছিল নাই, কিন্তু তার মানে এই নয় যে আমরা একেবারে গা ছাড়া দিয়ে বসে থাকবো। এবং বিশেষ করে আইসিইউ গুলোতে এবং আমাদের যেখানে অক্সিজেন রিকোয়ারমেন্ট, অক্সিজেন সাপ্লাই সিস্টেম অনেক উন্নতি হয়েছে কোভিডের পরে, সেইগুলোকে ধরে রাখা। দেশের অধিকাংশ নাগরিক টিকা কার্যক্রমের আওতায় এলেও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনা টিকার 3য় ও 4র্থ ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি। ফ্রন্টলাইনার যাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করেন, 2 নম্বর যাদের বয়স 60-এর উপরে, বিশেষ করে আরো বেশি বয়োজ্যেষ্ঠ হলে, এবং যারা কোমরবিডিটিতে আইদার ক্যান্সার অথবা কিডনি রোগ বা হৃদরোগ, তাদের আবারও সুরক্ষিত করবার জন্য 4th ডোজ আমরা যেন এই ভ্যাকসিনটা নিই। করোনা মহামারীর তাণ্ডব দেখেছে বাংলাদেশও। কয়েক ধাপের লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, কর্মস্থল বন্ধ করেও থামানো যায়নি মৃত্যুর মিছিল। করোনায় এ পর্যন্ত দেশে মারা গেছেন 29,479 জন। সবশেষ 22 জানুয়ারি মারা গেছেন ঢাকার একজন। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মাঘের শীতে কাঁপছে সারা দেশ। পঞ্চগড়ে টানা 2 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দীর্ঘ সময় ধরে চলা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন।
বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সহকর্মী লুৎফর রহমান, ময়মনসিংহ থেকে আছেন ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। তবে শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে। লুৎফর, তীব্র শীতে নিম্ন আয়ের মানুষগুলো কিভাবে শীত নিবারণ করছে, আর আবহাওয়া এর যে অবস্থা এটা কতদিন চলতে পারে বলে আপনি জানাবেন? অনেক আপনি জানেন যে গতকাল এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় প্রান্তিক এই জেলায়, এবং আজ সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও কোনো অংশে কিন্তু শীতের তীব্রতা কমেনি। আমরা দেখেছি যে ঘন কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে পঞ্চগড়ের উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন কিন্তু এই শৈত্যপ্রবাহ চলমান থাকবে। সেই সাথে বলে রাখি যে পঞ্চগড়ে এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে বিশেষ করে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, দৈনিক মজুর ভিত্তিক করেন, এই শ্রেণীর মানুষরা বিপাকে পড়েছেন। কিছু মানুষ এই কনকনে তীব্র শীত উপেক্ষা করে কাজে বের হতে পারলেও বেশিরভাগ মানুষই কিন্তু বেকার হয়ে ঘরে বসে রয়েছেন বলে আমরা দেখেছি। সেই সাথে বলে রাখি যে পঞ্চগড়ে যারা পাথর শ্রমিক এবং বালি শ্রমিক তারা সবচেয়ে বেশি কষ্ট পড়েছেন, কারণ তারা এই করতোয়া সহ মহানন্দা অন্যান্য নদীর যে হিমশীত জল আছে সেখান থেকে তারা পাথর এবং বালি উত্তোলন করে থাকেন, এবং তারা কিন্তু তাদের কেউ কেউ এই কনকনে শীতের মধ্যেও কিন্তু কাজ করছে বলে আমরা দেখেছি। এর পাশাপাশি জানিয়ে রেখে যে পঞ্চগড়ে এই শীতের তীব্রতা বাড়লে অসহায় দরিদ্র মানুষরা কষ্টে পড়েন, কারণ অনেকেই কিন্তু প্রয়োজন সংখ্যক গরম কাপড় এবং শীত বস্ত্রের অভাবে তারা কষ্টে রাত পার করেন। আমরা দেখেছি যে অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে আগুনের উষ্ণতা নেবার চেষ্টা করেন, এবং গত এক মাসে আমরা দেখেছি এই আগুনের উষ্ণতা নেবার চেষ্টা করার সময় 29 জন অগ্নিদগ্ধ হয়েছে, তাদের মধ্যে কিন্তু একজন মারা গেছে। আর প্রচণ্ড ঘন কুয়াশার কারণে অনেক দিনের বেলাতেও আমরা দেখেছি যে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং ঘটছে দুর্ঘটনা। গতকাল রাতেও আমরা দেখেছি যে গাড়ি চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এবং যদি আমি পঞ্চগড়ের শীতবস্ত্রের বরাদ্দের কথা বলি, সরকারিভাবে এখন পর্যন্ত 33,000 শীতবস্ত্র এবং 1,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ এসেছে, তা বিতরণ করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে তা এই জেলায় বিরাট অঙ্কের দরিদ্র মানুষের জন্য যথেষ্ট নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং সেই সাথে সরকারের পাশাপাশি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে উদ্যোক্তা তাদেরকেও কিন্তু এই শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। আর হাসপাতালগুলো তো আমরা খোঁজ দিয়েছি, সেখানে কিন্তু ক্রমান্বয়ে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং ঘন কুয়াশার কারণে আরেকটি যে সমস্যা হচ্ছে সেটি হলো যে তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সার্বিক চিত্র। এখন আমরা ময়মনসিংহ থেকে সহকর্মী ইমতিয়াজের কাছে জেনে আসবো ময়মনসিংহের শীতের খবর। ইমতিয়াজ। লুৎফর, পঞ্চগড়ে মাঘের শীতে যেমন একেবারে কাঁপছে পঞ্চগড়, ঠিক তেমনি কিন্তু ময়মনসিংহ কিন্তু একেবারে শীতে জবুথবু অবস্থা, কনকনে ঠান্ডা, সেই সাথে হিমেল হাওয়া। যদিও গত পুরো এক সপ্তাহের ব্যবধানে গতকালকের দিকে 11-12টার দিকে কিন্তু রোদের দেখা মিলেছিল ময়মনসিংহে, তারপরও বিকেল 4টার পর থেকে কিন্তু আবার সেই ঘন কুয়াশার শৈত্যপ্রবাহ কিন্তু শুরু হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আমি রয়েছি এখন ময়মনসিংহের, পুরো রাজ্যেই কিন্তু আসলে কনকনে ঠান্ডা ছিল। আমি রয়েছি এখন ময়মনসিংহের সাপ্লাই স্কোয়ারে সামনে। এখন এখানে যে বিষয়টা আমরা সকালে আসার পর দেখতে পেরেছি, যারা আসলে দিন আনেন দিন খান একেবারে শ্রমজীবী মানুষ রয়েছেন, ভোরবেলায় তারা কাজে বের হচ্ছেন এবং বেরোতে হচ্ছে, এবং অনেকেই কিন্তু আসলে কর্মহীন হয়ে পড়ছেন শীতের কারণে, অনেকেই কাজে বেরোতে পারছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অটো শ্রমিক যারা রয়েছেন, অটো চালক, অটো ইজি বাইক চালক, রিক্সা চালক, সেই সাথে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু সকালে তাদের আসলে কাজে বেরোতে হয়েছে এবং অনেকেই কাজে বের হচ্ছেন। এবং আমরা জানি যে এবার কিন্তু বড় মৌসুমের ধানের চারা রোপণের সময় চলছে, যারা মাঠে কৃষক রয়েছেন তাদেরও কাজ করতে কিন্তু ব্যাপক বেগ পেতে হচ্ছে। এই কনকনে ঠান্ডার মধ্যে কাদা জলের ভিতরে তারা কাজ করছেন। এবং আমরা জানতে পেরেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগ রয়েছে সেখানে যে শয্যা সংকট, সেই সাথে যে শয্যা সংখ্যা রয়েছে তার কয়েক গুণ বেশি রোগী কিন্তু সেখানে ভর্তি রয়েছেন। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা নিয়ে এবং ঠান্ডাজনিত ডায়রিয়ার প্রকোপও বেড়েছে। এবং দূরপাল্লার যে গাড়িগুলো হেডলাইট চালিয়ে কিন্তু তারা গাড়িগুলো যাচ্ছে, এবং সেই সাথে একটু বলতে হয় যে কৃষিপণ্য পরিবহনেও কিন্তু ব্যাঘাত ঘটছে, এবং যার কারণে একটু সামনেই কিন্তু আসলে বাজার রয়েছে, এবং যার কারণে কিন্তু কৃষকরা যে
পণ্যগুলো বা তাদের কৃষি পণ্যগুলো আনার ক্ষেত্রেও কিন্তু তাদের খুব বেগ পোহাতে হচ্ছে এবং বেশ কিছু কৃষি পণ্যের দামও কিন্তু এর মধ্যে বেড়েছে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে উৎপাদনও কিন্তু ব্যাহত হয়েছে। যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে বলতে হয় যে ময়মনসিংহে কিন্তু সকালে আজকে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস, সকাল 7টায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের মতে এবং এই তাপমাত্রার যদিও থাকে কিন্তু ঠান্ডার প্রকোপটা, বিশেষ করে হিমেল হাওয়ার প্রকোপটা কিন্তু বেড়েছে এবং এর মধ্যেই কিন্তু আসলে যারা সকালে কাজে বেরিয়েছেন তারা কিন্তু আসলে তাদের দৈনন্দিন কর্মকাণ্ডটা সেরে নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে মূলত শ্রমজীবী যারা মানুষ রয়েছেন, শিশু থেকে বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারাই সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন এবং যারা শীতার্থ রয়েছেন তাদের গরম কাপড়েরও কিন্তু আসলে সংকট রয়েছে এবং সর্বশেষ যেটা বলতে হয় সেই সাথে যারা খামারি রয়েছেন, বিশেষ করে হাঁস মুরগি থেকে শুরু করে গরুর খামারি রয়েছে, তাদের সেই খামারগুলোতে কিন্তু বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে, যার কারণে কিন্তু ব্যয়টাও বাড়ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের শীতের সর্বশেষ খবর। এখন আমরা রাজশাহীতে শীতের কি খবর রয়েছে তা জানার জন্য সহকর্মী মাসুমার সাথে যোগাযোগ করব। মাসুমা, জানাবেন রাজশাহীতে কি অবস্থা দেখছেন আপনি, সেখানে শ্রমজীবী মানুষদের কি অবস্থা? ধন্যবাদ ইমতিয়াজ। আসলে যেমনটি বলছিলেন ময়মনসিংহের অবস্থা, আসলে শীতে রাজশাহীতেও কিন্তু তাপমাত্রা আসলে ক্রমশই প্রতিদিন তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু নামছে, এতে করে জনদুর্ভোগ কিন্তু বাড়ছে। সব শ্রেণী পেশার মানুষই কিন্তু কম বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ভোর 6টায় কিন্তু রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু অনেকটাই কম এবং গতকালকেও কিন্তু ভোর 6টায় তাপমাত্রা খানিকটা বেশি ছিল, তার পরবর্তী সময়ে কিন্তু কমে এসেছে। আজকেও কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে তাপমাত্রার পারদ আরো নামতে পারে, তবে দুপুর নাগাদ কিন্তু সূর্যের দেখা মিলতে পারে। এখন পর্যন্ত ভোর থেকে কিন্তু বেলা যত বাড়ছে তত কিন্তু কুয়াশায় চারিপাশ যে ঢেকে যাচ্ছে এবং আমরা দেখাতে চাই যে এখানে কিন্তু এই কাটাখালী এলাকাতে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা ভোর নাগাদ আসলে কাজের উদ্দেশ্যে বের হন, তারা কিন্তু আসলে এই কনকনে ঠান্ডায় বলা যায় যে খানিকটা উষ্ণতা পেতে কিন্তু এখানে যে আগুন জ্বেলে তারা কিন্তু এখানে উষ্ণতা পাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে কর্মের তাগিদেই কিন্তু ভোর নাগাদ তাদেরকে বাড়ি থেকে প্রতিদিনের মতোই বের হতে হয়, তবে কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ বেগ পেতে হয় এবং আজকেও কিন্তু অনেকেই ঘর ছেড়ে ভোর বেলা থেকে কিন্তু রাজশাহী শহরের বাইরে থেকে দীর্ঘ সময় সাইকেল চালিয়েও অনেকে যে নগরের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন কাজের সন্ধানে। তবে দীর্ঘক্ষণ এই কুয়াশা এবং ঠান্ডা যে হিমেল বাতাস সেটিতে দাঁড়িয়ে আসলে কাজের সন্ধান সেভাবে না পেয়ে কিন্তু তাদের যে আয় রোজগার সেটিও কমেছে এবং প্রতিদিন এরকম চলমান শৈত্যপ্রবাহের কারণে কিন্তু তাদের আয় রোজগারের উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়ছেও বলে তারা জানাচ্ছেন। এবং আমরা দেখেছি ভোর থেকে এই সড়কে আসলে যেহেতু এটি একটি প্রধান সড়ক রাজশাহী নগরীতে ঢোকার, এই সড়কে কিন্তু হেডলাইট ব্যবহার করেই আসলে ভোর থেকে যে যানবাহনগুলো রয়েছে, দূরপাল্লার যে বাসগুলো রয়েছে তারা যাতায়াত করছে। পাশাপাশি যদি জানিয়ে রাখি যে আজকে আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা খানিকটা আরও সর্বনিম্ন তাপমাত্রা যেটি সেটি আরও কমতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো দুপুর নাগাদ সূর্যের দেখা পাওয়া যাবে এবং আজকে বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু 100%। এবং একটি বিষয় বলতে চাই যে এই ঠান্ডা কনকনে যে ঠান্ডা সেটি কিন্তু আরও বেশি মাত্রায় বাড়িয়ে তুলেছে কিন্তু যে উত্তরে যে প্রবাহিত যে ঠান্ডা বাতাস সেটি, যেহেতু রাজশাহী নগরী পদ্মাপাড় ঘেঁষা একটি নগরী এবং সেই কারণে কিন্তু যে ঠান্ডা কনকনে যে হিম বাতাস সেটি কিন্তু আসলে যে ঠান্ডার অনুভূতি সেটির তীব্রতা আসলে অনেকাংশেই বাড়িয়ে তুলেছে। ভোর থেকেই দেখেছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যে যানবাহনগুলো যারা সাথে যুক্ত যারা, তারা কিন্তু সড়কের আসলে চলাচল করছে এই তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে। কোনোভাবেই কিন্তু তাদের কিন্তু আসলে ঘরে বসে থেকে তাদের কিন্তু দিন অতিবাহিত করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা কিন্তু বলছেন যে তাদের দৈনন্দিন কাজের তাগিদেই প্রতিদিন সকাল থেকে বেরোতে হয়, তবে ঠান্ডাজনিত যে অসুখগুলো রয়েছে, যে রোগে কিন্তু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের আসলে ভর্তি হতে দেখা যাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যাও কিন্তু আসলে বাড়ছে এবং এই শৈত্যপ্রবাহ আরও বেশ কিছুদিন চলবে বলছেন কিন্তু রাজশাহী আবহাওয়া অফিস। তারা কিন্তু জানিয়েছেন আমাদের যে এই ঠান্ডা সেটি কিন্তু আসলে প্রতিদিনই এরকমভাবেই চলবে যতদিন না জানুয়ারির একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। এবং যেহেতু মাঘ মাস চলছে, এই মাঘের
যে কনকনে ঠান্ডা, এটি কিন্তু প্রতি বছরই আসলে রাজশাহীর জনজীবনে যে চিত্র সেটি কিন্তু আসলে এরকমই হয়ে থাকে। তবে এবার ঠান্ডাটা কিন্তু আসলে মাঘে এসে তীব্র আকার ধারণ করেছে এবং এতে করে কিন্তু সব ধরনের শ্রেণী পেশার মানুষরাই কষ্ট পাচ্ছেন। তবে তার মধ্যে ছিন্নমূল এবং অসহায়দের কিন্তু উল্লেখযোগ্য। আসলে এই ছিল আসলে রাজশাহীতে যে শীতের যে খবর, সেটি আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে ফিরে যাচ্ছে স্টুডিওতে। পঞ্চগড়, ময়মনসিংহ ও রাজশাহী থেকে চলমান শৈত্যপ্রবাহে জনমানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঝুঁকি কম ও ভালো দাম পাওয়ায় সাতক্ষীরায় বাগদার পরিবর্তে বাড়ছে গলদা চিংড়ির চাষ। গেল অর্থবছরে প্রায় 800 কোটি টাকা রপ্তানি হয়েছে। তবে রেণু পোনার সংকটে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। 40,000 মাছ ছাড়ি 15 মতন পাওয়া গেছে, আর এখনো মাছ ঘিরে প্রচুর মাছ। অন্য বারের চেয়ে এবার ব্যবসা বাণিজ্য ভালো আছে, কিংবা মাছটাও ভালো হয়েছে আর কি। যদি উন্নত প্রযুক্তি করা যায়, স্থানীয়ভাবে উৎপাদন হয়, তাহলে আবহাওয়া পরিবেশ সব সুন্দর থাকে এবং মানুষ উদ্বুদ্ধ হবে, অনেক দাম কমে হবে। গলদার যে পিএল গুলো পায় সেটা যদি গুণগত মানসম্পন্ন হয় তাহলে চাষিরা আরো বেশি লাভবান হবে। বিরতির পর এ নিয়ে থাকছে প্রতিবেদন। এখন সকালে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বাগদার তুলনায় গলদা চিংড়ি উৎপাদনে ঝুঁকি কম, দামও ভালো, যে কারণে সাতক্ষীরায় বাড়ছে গলদা চাষ। গেল অর্থ বছরে শুধু এই জেলা থেকেই প্রায় 800 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছে। তবে রেণু পোনার সংকটে বাধাগ্রস্ত হচ্ছে চিংড়ি উৎপাদন। আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ববাজারে চাহিদা থাকায় 90-এর দশকে সাতক্ষীরায় ফসলের জমিতে লবণ পানি তুলে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ির চাষ শুরু হয়। শুরুর দিকে এই খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আসলেও গেল দশকে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে কমতে থাকে এর পরিধি। কোভিড পরবর্তী সময়ে বিশ্ববাজারে চাহিদা কমে যায় বাগদা চিংড়ির। তবে চলতি অর্থ বছরে ফের গলদা চিংড়ির রপ্তানি ইতিবাচক ধারায় ফিরেছে। মূলত বাগদা চাষে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি, এজন্য গলদা চিংড়ি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। একই সঙ্গে বিশ্ববাজারেও গলদার প্রচুর চাহিদা। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এ মৌসুমে জেলার 20,000 হেক্টর জমির ঘেরে গলদা চিংড়ি চাষ হয়েছে, যা গতবারের তুলনায় 2,000 হেক্টর বেশি। 40,000 মাছ ছাড়ি তো মনে করেন প্রায় 15 মতন পাওয়া গেছে, আর এখনো মাছ ঘিরে প্রচুর মাছ। যে মাছগুলো আপনার 10 টাকা কেজি, এগুলো 900 টাকা কেজি আমরা কিনতেছি, আর যেগুলো আপনার 15 টাকা কেজি, এগুলো আমরা 600 টাকা কিনতেছি। অন্য বারের চেয়ে এবার ব্যবসা বাণিজ্য ভালো আছে, কিংবা মাছটাও ভালো হয়েছে আর কি। তবে গলদা চিংড়ি উৎপাদনে রেণু পোনার সংকটের দাবি চাষিদের, যে কারণে অনেকের আগ্রহ থাকলেও চাষ করতে পারছেন না। সরকারিভাবে প্রাকৃতিক উৎস থেকে গলদার পোনা আহরণ নিষিদ্ধ। হ্যাচারিগুলোতেও সামান্য পোনা উৎপাদন হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। গলদার ব্যবসা বেরিয়েছে, কিন্তু ওই গলদার বাচ্চা পাওয়া যায় না, রেণু পাওয়া যায় না, পোনা পাওয়া যায় না সময় মতন, পানি পাইনি, বিভিন্ন সমস্যা। যদি মাছের পোনা উৎপাদন করি, যদি পানির সাথে মিক্স করি, যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি মানুষ লাভবান বেশি ভালো হয়। এই অঞ্চলে দুইটি মাত্র হ্যাচারির উপর নির্ভর করতে হয়, পানির কারণে। পানির কোয়ালিটি ভালো না। যদি উন্নত প্রযুক্তি করা যায়, এই ডিপার্টমেন্টে যারাই আছেন আমি দাবি করব, যদি এখানে হয় স্থানীয়ভাবে উৎপাদন হয়, তাহলে আবহাওয়া পরিবেশ সব সুন্দর থাকে এবং মানুষ উদ্বুদ্ধ হবে, অনেক দাম কমে হবে। মৎস্য বিভাগের কর্তারা বলছেন, জেলার প্রায় 65,000 মাছের ঘের সহ নিচু এলাকার ফসলি জমিতে সমন্বিত চাষাবাদ বাড়ছে। এসব খামারের প্রায় 90% চাষ হচ্ছে গলদা। তবে পর্যাপ্ত হ্যাচারি না থাকায় সঠিক সময় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না পোনা। গলদার যে ইয়াগুলো পায়, পিএল গুলো পায় বা জুভেনাইনগুলো চাষিরা যেটা পায়, সেটা যদি গুণগত মানসম্পন্ন হয় এবং বিভিন্ন পিসিআর টেস্ট বা বিভিন্ন ভাইরাস মুক্ত বা ইয়া হয়, তাহলে চাষিরা, আমার বিশ্বাস যে এখন যে লাভবান হচ্ছে তারা আরও বেশি লাভবান হবে। মৎস্য বিভাগের তথ্য মতে মৌসুমে জেলায় 11,000 টন গলদা চিংড়ির উৎপাদন হয়েছে, গড়ে 700 টাকা কেজি দরে, যার আনুমানিক রপ্তানি বাজার মূল্য প্রায় 770 কোটি টাকা। গত মৌসুমে জেলায় গলদা চিংড়ি উৎপাদন হয় 10,000 টন। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। কৃষিতে প্রযুক্তির প্রসার ও ভালো মানের বীজ ব্যবহারে ফেনীতে বাড়ছে সবজির আবাদ। ভালো ফলন ও দাম পাওয়ায় চাষাবাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাস ফেরত ব্যবসায়ী, শিক্ষিত যুব সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এতে কর্মসংস্থান হয়েছে 25,000 মানুষের। সহকর্মী সুলাইমান ডালিমের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
ফেনীর ফুলগাজীর বাসিন্দা আবু তাহের বাহার দীর্ঘ 30 বছর বিদেশে কাটিয়ে দেশে এসে অবসরের সময়টুকু কাটাচ্ছেন ফসলের মাঠে। নিজের 10 একর জমির মধ্যে 5 একরে চাষাবাদ করছেন ফুলকপি, বাঁধাকপি, সিম, গোলালু, কাঁচামরিচ, বেগুন সহ নানা পদের সবজি। নিজের সাথে নিয়েছেন এলাকার আরো কয়েকজনকে, এতে প্রতি মাসে আয় করছেন 1.5 লাখের বেশি টাকা। ফুলকপি, পাতাকপি, আলু, বেগুন, মূলা, অন্যান্য শাক সবজি সবাই মিলিয়ে আমার 2টা মাল্টি লোক আছে, এরা কাজ করতেছে, এরা সাফ সাফাই করতেছে এবং লাভবান ইনশাল্লাহ। একই উপজেলার আবুল খায়ের ভূঁইয়া মিন্টু ছিলেন ঠিকাদার, এখন পুরুদস্তুর কৃষক। চলতি শীত মৌসুমে 12 শতক জমিতে চাষ করেছেন টমেটো, তেলের জন্য 6 শতক জমিতে লাগিয়েছেন সরিষা। গত কয়েক বছর আরবের ফল সম্মান সহ হলুদ তরমুজ চাষেও ছিলেন সফল কৃষক। আমার 12 শতক জায়গাতে আমি টমেটো করছি, এটা জাত হচ্ছে উদয়ন প্লাস। বর্তমানে আমি 45 টাকা 40 টাকা পাইকারি বিক্রি করতেছি। যদি এই দাম থাকে ইনশাল্লাহ আমি আশা করছি লক্ষাধিক টাকা বিক্রি হবে। সবজির আবাদে এসব প্রকল্পে কাজ করছে সাধারণ শ্রমিকরাও। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে এসে শ্রমিকরা কাজ করেছেন এখানে। দৈনিক আয় 800 থেকে 1000 টাকা। আজ আইসি 40 বছর এই সবজি কাজ করতেছি, আর 900 টাকা বেতন পাই, আর সংসার সুন্দর চলে, ছেলে মেয়ের লেখাপড়া করতেছি। কৃষি বিভাগ বলছে আধুনিক প্রযুক্তির প্রসার ও ভালো বীজ সরবরাহ হওয়ায় আবাদ বাড়ছে। সবজির ভালো ফলনে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা। কৃষকদেরকে সরকারিভাবে বীজ সহায়তা, সার সহায়তা ইত্যাদি দিয়ে থাকছে। এটা ছাড়াও আমরা উপসহকারী কৃষি অফিসার বৃন্দ কৃষকদেরকে মাঠ পর্যায়ে তাদের প্রযুক্তিগত সহযোগিতা, নতুন নতুন জাতগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করার চেষ্টা করতেছি। বিভিন্ন প্রযুক্তি এবং ভালো বীজ, বিভিন্ন কোম্পানির ভালো বীজ কৃষকের দোরগোড়ায়, অর্থাৎ কৃষকদের সাজেশন দিচ্ছে। সেই সাথে অনেক প্রযুক্তি, যেমন আপনি জানেন যে মালচিং পদ্ধতি একটা রয়েছে, যেটাতে কৃষক কম খরচে অধিক লাভবান হতে পারবে। জেলায় এবার সবজির আবাদ হয়েছে 5242 হেক্টর জমিতে, যেখানে উৎপাদন লক্ষ্য 1,40,000 টন সবজি। সুলাইমান ডালিম, এখন ফেনী। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সপ্তাহ পার হয়ে জমতে শুরু করেছে বাণিজ্য মেলা। পছন্দের পণ্য কিনতে মেলায় ভিড় করেন ক্রেতা দর্শনার্থীরা। এদিকে ক্রেতা টানতে বিভিন্ন স্টলে দেয়া হচ্ছে নানা ধরনের ছাড়। তবে এসব পণ্যের ছাড় নিয়ে বিস্তর অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর পর শুক্রবার প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা দর্শনার্থীরা। এবারে প্রথম আসছি, ভালোই লাগছে। ফ্যামিলির ওদিকে আছে, আমি একটু হাঁটাহাঁটি করছি। দেশ বিদেশের নানান রকমের জিনিসপত্র আমাদের মাঝে নিয়ে আসছেন, আমরা এগুলো দেখলাম, কিছু কেনাকাটা করলাম, আর বন্ধুরা মিলে অনেক আনন্দ করলাম। এই বছরে মানে ফরেন স্টলস বেশি আসছে এবং কোয়ালিটি ফুলও বেশি আগের থেকে। মেলায় ক্রেতা টানতে দেশি বিদেশি নানা ধরনের পণ্যে চলছে ৫ থেকে ৫০% পর্যন্ত ছাড়। ছাড় দেখে ক্রেতারাও ভিড় করছেন সেসব স্টলে। তবে বাণিজ্য মেলায় ছাড়ের পণ্য নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। গায়ে দাগ, ফিনিশিং খারাপ কিংবা আঘাত পেয়ে বাঁকা এমন হাঁড়ি পাতিল ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে 40% ছাড়ে। ক্রেতাদের অভিযোগ, বিক্রির সময় জানানো হচ্ছে না সমস্যার কথা। এছাড়া এসব পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ছাড়ে কত কমলো তাও জিজ্ঞেস করে জানতে হচ্ছে দোকানির কাছে। ক্রেতারা বলছেন পণ্যের সমস্যা আছে কিনা তা যাচাইয়ের পরই বুঝতে পারছেন তারা। কেউ না দেখে নিলেই হচ্ছেন প্রতারিত। যে ওটা একটু মানে একটু হয়ে আছে, বেকা হয়ে আছে এরকম। মূল্য যদি লাগানো থাকতো তাহলে ক্রেতারা সন্তুষ্ট দামও জানতে পারতো, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটাও জানতে পারতো। অন্যদিকে বিক্রেতারা বলছেন সময়ের অভাবে দেয়া যায়নি মূল্য তালিকা, তবে ক্রেতাদের জানিয়ে দেয়া হচ্ছে পণ্যের দাম। ফ্যাক্টরি থেকে লট ধরে আনতেছি, ট্যাগ যে লাগাবো ওইটুকু সময়টাও করতে পারতেছি না। বাট আমাদের প্রাইস লিস্ট আছে, এটা সব জায়গার মধ্যে আমাদের অনলাইনে পাবেন, আমাদের ডিলারদের কাছে পাবেন, তো এখানেও একদম ডিটেলস সবকিছু দেওয়া আছে।
পোশাকে ছাড় নিয়েও রয়েছে অভিযোগ। অনেকেই বলছেন বেশি দাম বসিয়ে ছাড় দেয়া হচ্ছে 50%। তবে বিক্রেতাদের দাবি বিদেশি ফেব্রিক্স হওয়ায় দাম কিছুটা বেশি। একটু বেশি প্রাইস লাগতেছে, 5 মিনিটাতে বার্গেনিং করেও দেখা যাচ্ছে যে হচ্ছে না। বাইরে যেটা 2500, এখানে দেখা গেছে তারা দিয়ে দিয়েছে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, বাট আলটিমেটলি সেটা প্রাইজের মধ্যে দেয়া 4100, 4500, 5000। ক্রেতাদের স্বার্থ বিবেচনা করেই এসেছি, আমাদের প্রচারের স্বার্থে এসেছি এবং সম্পূর্ণ নতুন প্রোডাক্টের উপরেই 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র ক্রেতাদের জন্য। নানান অভিযোগের মধ্যে সময় নিয়ে দেখে শুনেই পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। সাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখন ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত সরকারি সেবা কেন্দ্র। তবে শরীয়তপুরে এ নিয়ে রোগীদের আছে নানা অভিযোগ। এ অবস্থায় জেলার মানুষের একমাত্র ভরসা সদর হাসপাতাল, কিন্তু আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকার পরও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কাজী মাজারুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। শরীয়তপুর সদর হাসপাতাল জেলার 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা। দরকারের চেয়ে অর্ধেক জনবল দিয়ে চলা হাসপাতালে প্রতিদিন সেবা নেন হাজারো মানুষ, যার মধ্যে ভর্তি রোগী 3 শতাধিক। এমন বাস্তবতায় ওয়ার্ড আর বারান্দার মেঝেতে সেবা নিতে হয় 2 শতাধিক মানুষের। রোগীদের স্বল্প খরচে উন্নত সেবা দিতে এখানে রয়েছে আধুনিক আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, উন্নত মানের ডিজিটাল এক্স-রে মেশিন। এছাড়া প্যাথোলজি বিভাগেও আছে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনোলজিস্ট। বায়োকেমিস্ট্রি, সেরোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি এবং অন্যান্য করোনা ও ডেঙ্গু টেস্ট সহ নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছি। ইসিজি প্লাস আল্ট্রাসাউন্ড দুইটাই মানসম্মত মেশিন এবং প্রতিদিন গড়ে 20 থেকে 25টা আল্ট্রাসাউন্ড, ইসিজি 10 থেকে 12টা মোটামুটি হয়ে যায়। সব ধরনের এক্স-রে আমরা হাসপাতালে করে থাকি, রোগীদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হাসপাতাল ঘুরে দেখা যায় বেলা 12টার মধ্যেই বন্ধ হয়েছে প্যাথোলজি বিভাগে রোগ নির্ণয়, রেডিও ও ইমেজিং বিভাগে নেই সেবাগ্রহীতারা। তাহলে স্বাস্থ্য পরীক্ষার জন্য রোগীরা যাচ্ছেন কোথায়? এটা করছি আপনার 700 টাকা, এটা করছি 2400 টাকা, এটা কালকে করছি, আজকে করছি। এই জায়গায় কোনো পরীক্ষা হয় না। সিটি স্ক্যান আর অন্যান্য পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করে আইনা দেখাইতে হয়। বলে দিচ্ছে যে আপনার সিটিতে যে করতে হবে। 1500 টাকা নাকি এটা টেস্ট এরিয়া, যদি ওনার নাম বলে, ডক্টরের নাম বলে, তাহলে সেখানে 1000 টাকা লাগবে। ডায়রিয়া রোগের একটা স্যালাইন তো পাওয়ার একটা একটা সরকারি হাসপাতাল থেকে এটা আমরা পাইবো, এটা পাওয়ার কথা, কিন্তু ওইটাও আমরা পাইনি। সদর হাসপাতালের যখন এমন অবস্থা, তখন গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নামেই হাসপাতাল। নামে মাত্র প্যাথোলজি বিভাগ থাকলেও রেডিও ও ইমেজিং বিভাগে বছরের পর বছর অকেজো পড়ে আছে সব যন্ত্র। রয়েছে সময় মতো চিকিৎসক না আসা ও হাসপাতাল থেকে ওষুধ না পাওয়ার অভিযোগও। পরীক্ষা, তারপর ওষুধপাতি, সেলাইন, যাবতীয় যা খরচপাতি কেনাকাটা সব আমাদের বাইরে থেকে করতে হয়। এখান থেকে আমাদের কিছুই পাই না। আমরা আমাদের সুশি সব কিছু কিনে আনা লাগে, হেরা সময় মতো সুবিধা দেওয়া যায়, এটুকুই আমরা পাই সেবা। মানুষের দোরগোড়া স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। সরকারি 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বহুতল ভবন নির্মাণ করা হলেও জনবলের অভাবে নিথর দাঁড়িয়ে আছে এসব অবকাঠামো। হাসপাতাল তো নামে উঠে যেতে, কিন্তু কাজে না। 10টা 11টার দিকে আহে, আবার দেখি 2টার দিকে, 2টা, কোনোদিন 3টা বাজে যায়, কোনোদিন 2টা বাজে জায়গা। বুঝলে দেখা যায় অনেক সময় মিটিং থাকে, তারপর এখানে থাকে, স্যারের সাথে কথা বলার জন্য হয়তো গেছে, স্যার আজকে আসতেছে বলছেন। সরকারি সেবার এমন দুরবস্থার সুযোগে নিয়ম ভেঙে হাসপাতালের দেয়াল ঘেঁষে গড়ে উঠছে একের পর এক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেখানে রোগীদের উপচে পড়া ভিড় থাকলেও সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সরকারি হাসপাতালের এই সুযোগ সুবিধা নাই, ওখানে মেশিন দ্বারা করতে হয়, তো এটা ওখানে মেশিন নাই, এই কারণে আমরা বেসরকারি হাসপাতালে আসতে হয়েছে। হারে দেওয়া হয়, ওষুধ লাগবো, কতটার ওষুধ লেহে না লেহে, তো হারে দিছি 600 টাকা, আবার 4 দিন পর যদি একালে আমার দেন 500 টাকা, আমার না দিয়ে উপায় নেই।
এমন অবস্থায় সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের তদারকির আশ্বাস দেন জেলার সিভিল সার্জন। কোথাও কোথাও জনবলের ঘাটতি আছে এবং যন্ত্রপাতিরও ঘাটতি আছে। আমরা সেগুলো কীভাবে মোকাবেলা করা যায় আমরা চেষ্টা করছি। আমাদের কর্মীদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং তাদেরকে কাউন্সিলিং করছি যেন তাদের সর্বোচ্চ সেবাটা তারা দেয়। ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, সেখানেও যেন মানুষ সেবা পায়, সেজন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। শরীয়তপুরে একটি সদর হাসপাতাল, 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 18টি উপস্বাস্থ্য কেন্দ্র ও 143টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে 39টি ক্লিনিক ও 61টি ডায়াগনস্টিক সেন্টার। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় খাদ্যের দাম বেড়েছে 1000%-এরও বেশি। খাদ্য সংকট ও মূল্য বৃদ্ধির কারণে বাধ্য হয়ে পশু খাদ্যের উপর নির্ভর করছে গাজার অনেক বাসিন্দা। উপত্যকাটিতে আটার বিকল্প হিসেবে ভুট্টা ও বার্লি ভাঙিয়ে তৈরি করা হচ্ছে রুটি। নাফি আরমান মননের প্রতিবেদন। হামাসের সঙ্গে যুদ্ধের 112 দিন পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলের আগ্রাসন। প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে মরদেহের সারি। প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকাটির 85% মানুষ। ইসরায়েলের আগ্রাসনে বিপুল প্রাণহানির পাশাপাশি ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে উপত্যকাটির বাসিন্দারা। জাতিসংঘের তথ্য বলছে, ফেব্রুয়ারি নাগাদ দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে গাজার 5 লাখ পরিবার। সংকটের মাঝে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। এতে ক্ষুধা নিবারণে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দিকে চেয়ে আছেন গাজার অধিকাংশ বাসিন্দা। যুদ্ধের সময় অনেক মানুষ নির্ভর ছিলেন রুটির ওপর। তবে আটার সংকটে একসময় বন্ধ হয়ে গেছে রুটির উৎপাদন। বাধ্য হয়ে আটার বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে পশুখাদ্য। রুটি তৈরি হচ্ছে বার্লি ও ভুট্টার মতো পশুখাদ্য ভাঙিয়ে। পশুখাদ্যে তৈরি এই রুটিগুলো এতটাই শুষ্ক যে তেল দিয়েও নরম করা যায় না রুটিগুলোকে। এমনকি গাজায় চালের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ভুট্টা। তবে বাজারে চাল ও আটার সংকটে প্রাণ বাঁচাতে খেতে হচ্ছে পশুখাদ্যে তৈরি রুটি। যুদ্ধ শুরুর পর গাজায় প্রবেশ করেছে মাত্র কয়েক হাজার ত্রাণবাহী ট্রাক। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে, গাজার প্রতি 10 জনের মধ্যে 9 জনকেই না খেয়ে থাকতে হচ্ছে একদিন করে। যুদ্ধের পর থেকে খাদ্যের মূল্য বেড়েছে 1000%-এর বেশি। তাই অনেকেরই শেষ হয়ে আসছে সঞ্চিত অর্থ। এমন পরিস্থিতিতে অনিশ্চিত ভবিষ্যতের সামনে গাজার 20 লাখের বেশি বাসিন্দা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। দীর্ঘদিন হলো অলিম্পিক্সের র্যাঙ্কিংয়ে শীর্ষ 5-এ নেই ফ্রান্স। এবার ঘরের মাটিতে আয়োজক হওয়ায় সেই হতাশা কাটানোর পথ খুঁজছে দেশটি। এমনটাই জানিয়েছেন জুডো খেলোয়াড়দের প্রস্তুতি দেখতে আসা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুধু প্যারিস অলিম্পিক্স নয়, আগামী 5 বছর অ্যাথলেটদের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার এমন ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন শরীফ রওশন। দেখতে দেখতে অপেক্ষার প্রহর ফুরোনোর পালা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিকল্পনার মিশেলে ভালো ফলাফলে অর্জনের পাল্লা ভারী করতে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই 1980 সালে মস্কোতে হওয়া অলিম্পিক্সে নিরপেক্ষভাবে অংশগ্রহণে স্বর্ণজয়। এরপর আর ব্রোঞ্জ পদকও জোটেনি ফ্রান্সের জুডোতে। অনেক জল্পনা কল্পনার প্যারিস অলিম্পিক্সের আগে স্বাগতিকরা সেরা ফলাফল করতে এভাবেই নিজেদেরকে তৈরি করছেন ফ্রান্স জুডোকরা। বড় এই কর্মযজ্ঞের জন্য কিভাবে প্রস্তুতি সারছেন জুডোকরা তা স্বচক্ষে দেখতে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট অ্যান্ড পারফরমেন্স প্রতিষ্ঠানে হাজির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। দেশের ক্রীড়াবিদদের উৎসাহ এবং পারফরমেন্স ভালো করতে শুধু প্যারিস অলিম্পিক্সই নয়, আসর শেষের পরও সমান গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। Il y a évidemment tout ce qui doit nous amener jusqu'à l'excellence athlétique et sportive pour nos Jeux, mais on va poursuivre cet effort après. Et ça, j'y tiens et je veux ici le souligner. Vous avez mon engagement qu'au-delà des Jeux de 2024, les moyens seront maintenus jusqu'à la fin de ce quinquennat.
দীর্ঘদিন হলো মেডেল জয়ের দিক দিয়ে র্যাঙ্কিংয়ে সেরা 5-এর মধ্যে নিজেদের নাম নেই ফ্রান্সের। এবার এত বড় আসরের তৃতীয়বারের মতো আয়োজক হওয়ায় সেই সুযোগকে কাজে লাগানোর কথা জানিয়েছেন ইমানুয়েল। La menace terroriste est là, présente toujours sur le sol français. C'est un défi immense. Et je veux ici saluer l'engagement du ministre de l'Intérieur et sous son égide du préfet de police et de tous les services. এবারই প্রথম প্যারিস ও প্যারা এই 2 অলিম্পিক্স আসরে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ 800 জন অ্যাথলেট প্রতিনিধিত্ব করবেন। শরীফ রওশন, এখন। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।